নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের প্রিয় হোস্ট চন্দন। আমার চ্যানেল স্পোর্টস স্টোরিতে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর টপিক হলো আসন্ন আইপিএলে আইপিএল 2026-এ মুম্বাই ইন্ডিয়ান্স কীরকম অকশন স্ট্র্যাটেজি করতে পারে 2026-এর অকশনের আগে, সেই সম্পর্কে আমাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তো মেন টপিকে যাওয়ার আগে আমরা দেখে নিই 2025-এ মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু খুব ব্যালেন্স টিম ছিল। প্রথমের দিকে ওরা খারাপ শুরু করলেও শেষের দিকে কিন্তু আমরা যেরকমভাবে জানি মুম্বাই ইন্ডিয়ান্স টিমটাকে, যে একটু দেরি করে স্টার্ট করে এবং শেষের দিকে পিক আপ করে তার যোগ্য পারফরমেন্স করে কিন্তু টিমটা প্লে অফ পর্যন্ত গেছিল এবং টিমটা অন পেপার ব্যালেন্স টিম ছিল এবং অনেকেই ভেবেছিল যে টিমটা চ্যাম্পিয়ন হতে পারে। তো পুরোপুরি না হলেও কিছুটা শেষের দিকে সাকসেস পেয়েছিল। এবার আমরা প্রথম দিকে দেখে নিই যে আগের বছর আইপিএল অকশনের আগে টিমটা কোন কোন প্লেয়ারকে রিটেন করেছিল এবং অকশন থেকে কী কী প্লেয়ারকে তারা পারচেজ করেছিল এবং কত প্রাইসে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আমি বলে রাখি যে মুম্বাই ইন্ডিয়ান্স অকশনের আগে 5টা প্লেয়ার রিটেন করেছিল। তাদের মধ্যে জসপ্রীত বুমরা, আমরা জানি জসপ্রীত বুমরা কেমন ডেঞ্জারাস বোলার এবং তাকে রিটেন করেছিল 18 কোটিতে। এবং তার সাথে সাথে ইন্ডিয়ার এখন টি20 ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে ওরা 16,35,00,000 হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন, তাকেও 16,35,00,000 এবং রোহিত শর্মা যে বর্তমানে এখনও পর্যন্ত ইন্ডিয়ার ওডিআই টিমের ক্যাপ্টেন, তাকে 16,30,00,000 রিটেন করেছিল এবং তার সাথে সাথে তিলক বর্মাকে ওরা 8 কোটিতে রিটেন করেছিল। এবার আমরা একটু দেখে নিই যে ওরা অকশন থেকে কোন কোন প্লেয়ারকে কত প্রাইসে কিনেছিল। ট্রেন্ট বোল্টকে 12,50,00,000, নমন ধীরকে 5,25,00,000, রবিন মিন্সকে উইকেট কিপার ব্যাটসম্যান 65,00,000, করণ শর্মা 50,00,000, রায়ান রিকেলটন 1 কোটি, দীপক চার 9,25,00,000, আল্লাহ গাজানপার 4,80,00,000, উইল জ্যাক্স 5,25,00,000, অশ্বিনী কুমার 30,00,000, মিচেল স্যান্টনার 2 কোটি, রিশ টপলি 75,00,000, সৃজিত কৃষ্ণন 30,00,000, রাজ আঙ্গদ বাবা 30,00,000, সত্যনারায়ণ রাজু 30,00,000, বিবন জেকবস 30,00,000, অর্জুন তেন্ডুলকার 30,00,000, লিচার্ড উইলিয়ামস 75,00,000 এবং বিঘ্নেশ পুতুর 30,00,000 প্রাইসে ওরা কিন্তু কিনেছিল অকশন থেকে। এবার আমরা স্কোয়াডটা খুব ভালো করে দেখতে পাবো যে ওরা কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে আইপিএল মিনি অকশনের আগে এবং কোন কোন প্লেয়ারকে ওরা রিলিজ করতে পারে। আগে দেখে নিতে হবে আমরা আগের বছর আইপিএলে কী দেখেছি, কোন কোন প্লেয়ার ওদের টিমের হয়ে ভালো পারফরমেন্স করেছে। সাধারণত মুম্বাই ইন্ডিয়ান্স কোড রিটার্ন করতে ভালোবাসে, খুব বেশি চেঞ্জেস করে না, কিন্তু এবারে কিছু কিছু প্লেয়ার ওরা যে প্রাইসে কিনেছিল সেই প্রাইস ট্যাগটা কিন্তু তাদের পারফরমেন্সকে জাস্টিফাই করতে পারে। তাই ওরা চাইলে সেই সব প্লেয়ারকে রিলিজ করে দিয়ে তুলনামূলক কম প্রাইসে বা তার থেকে ভালো কোনো বিকল্প যদি অকশন থেকে পারচেস করতে পারে, সেইটাই ওদের মেন টার্গেট থাকে। যেমন এই প্রাইস লিস্ট অনুযায়ী যা দেখা যাচ্ছে, ট্রেন্ট বোল্টকে ওরা রিটেন করবে, নমন ধীরকেও করবে, কিন্তু থার্ড পারচেসও দিচ্ছিল রবিন মিন্স, যে উইকেট কিপার ব্যাটসম্যান। ওরা সুযোগ দেওয়ার পর রবিন মিন্স যেরকম টাইপের প্লেয়ার বা যেরকমভাবে ওর রিপোর্ট শোনা গিয়েছিল সেইভাবে পারফরমেন্স করতে পারেন। তাই আমার মনে হয় রবিন মিন্সকে ওরা রিলিজ করে দিতে পারে। করণ শর্মা হয়তো রিটেন করবে। রায়ান রিকেলটন উইকেট কিপার ব্যাটসম্যান, মোটামুটি এভারেজের ওপর ভালোই পারফরমেন্স করেছিল, ফার্স্ট আইপিএল ছিল, তো রায়ান রিকেলটনকে হয়তো ওরা রিটেন করবে। এইটা একটু বলে রাখি, গোটা আইপিএলে কিন্তু রায়ান রিকেলটন খেলেন, লাস্টে কয়েকটা ম্যাচ মিস করেছিল এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে জনি বেয়ারস্টোকে ওরা নিয়েছিল। জনি বেয়ারস্টোকে খুব জমতো ওরা রিটেন করতে পারবে না, তাই ওরা আর রায়ান রিকেলটন ফিউচার প্রসপেক্ট, জনি বেয়ারস্টো এজ হয়ে গেছে, তো রায়ান রিকেলটনকে ওরা রিটেন করার চেষ্টা করবে।
কিন্তু তারপর দেখি দীপক চার একটা বড় নাম এবং বড় প্রাইস ব্র্যাকেট ওরা কিন্তু পারচেস করেছিল। ওরা হয়তো দীপক চারকে যা রিপোর্ট শুনছে রিলিজ করে দিতে পারে। প্রায় 9,25,00,000 ওরা কিনেছিল। 9,25,00,000 কিন্তু অকশনের জন্য খুব বড় প্রাইজ মানি হবে। তো ওরা দীপক চারকে রিলিজ করে দেবে এবং তার সাথে সাথে আল্লাহ গাজনবার্গ। পরবর্তীকালে আল্লাহ গাজনবার্গ একটা ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেনি এবং ওর রিপ্লেসমেন্ট হিসেবে ওরা মুজিবুর রহমানকে কিনেছিল। আমার মনে হয় দুজনকে ওরা রিপ্লেস করে হয়তো দেবে। যদি এশিয়া কাপে আল্লাহ গাজনবার্গ বা মুজিব ভালো পারফরমেন্স করে ফেলে তাহলে হয়তো রিটেন্ডের কথা ভাববে, নাহলে দুজনকে রিলিজ করে দেবে। উইল জ্যাক্স মোটামুটি প্রায় এভারেজের একটু নিচে বিলো এভারেজ পারফরমেন্স করেছিল। ওটা 50-50 চান্স থাকবে। ও অকশনে কীরকম প্লেয়ার থাকে তার উপর ওই ডিসিশনটা নেবে। অশ্বিনী কুমার অবশ্যই রিটার্ন করবে, কারণ ভালো প্রসপেক্ট, ভালো বল করেছিল। মিচেল স্যান্টনার অবশ্যই রিটার্ন করবে। রিচ টপিকে মনে হয় রিলিজ করে দেবে, যে মানে নিয়ে নাম নিয়ে এসেছিল রিচ টপিক, সেই জাস্টিফাই করতে পারেন, রিচ টপিকে রিলিজ করে দেবে। সৃজিত কৃষ্ণান আন্ডার ইউজড প্লেয়ার, রিলিজ করে দেবে আমার মনে হয়। রাজাঙ্গল বাবাও তাই, আন্ডার ইউজড প্লেয়ার, ওকেও রিলিজ করে দেবে। সত্যনারায়ণ রাজুকে রিটার্ন করতে পারে, শেষের দিকে ম্যাচগুলো খেলেছিল। বিমন জেকব এবং তার পরবর্তীকালে ব্রাইডেন কার্স এসেছিল খুব সম্ভবত। তো এই প্লেয়ারগুলো বিমন জেকবসকে হয়তো রিটার্ন করলেও করতে পারে। অর্জুন তেন্ডুলকার ও তো থাকছেই টিমের সাথে। লিজার্ড উইলিয়ামসকে রিটার্ন না করে রিলিজ করে দেওয়ার চান্সটাই বেশি। এবং বিঘ্নেশ পিতুর আমার মনে হয় ওকে অবশ্যই রিটার্ন করবে। তো এই প্লেয়ারগুলোকে রিলিজ করে দিয়ে আপাতত ওরা মোটামুটি 16 কোটি থেকে 17 কোটি অকশন পার্স বাঁচাবে। তার সাথে সাথে 5 কোটি অ্যাড হবে। 22 কোটি থেকে 23 কোটি প্রাইস অকশন মানি নিয়ে ওরা কিন্তু অকশনে যাবে। আরেকটা রিপোর্ট বেরিয়ে আসছে ইউনাইটেড অন্দরমহল থেকে, ওরা তিলক বর্মাকে ট্রেড করতে চাইছে আরসিবির সাথে। আরসিবিতে যদি তিলক বর্মাকে ট্রেড করে, এইটা কিন্তু অনেক কিছু নির্ভর করছে এই আসন্ন এশিয়া কাপের উপর। এশিয়া কাপে কিন্তু যদি তিলক বর্মা খুব ভালো পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো ট্রেডের দিকে যাবে না বা রিলিজের দিকে যাবে না, তিলক বর্মা থাকবে। কিন্তু আগের বছর মুম্বাই ইন্ডিয়ান্সের তিলক বর্মার পারফরমেন্সে ওরা কিন্তু স্যাটিসফাই ছিল না। তো দেখা যাক এবারে তিলক বর্মা কী ফর্মে আসে। এবং এই এশিয়া কাপটা কিন্তু তিলক বর্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া টিমে এবং মুম্বাই টিমে থাকার জন্য তিলক বর্মার এই এশিয়া কাপটা কিন্তু ওর কেরিয়ারের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে। এবার আসি যে এই তো গেল রিটেন প্লেয়ার করবে, তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে। যথারীতি যেখানে দীপক চারকে রিলিজ করবে ওরা সেই জায়গায় একটা এক্সপিরিয়েন্স ভালো বোলারকে টার্গেট করবে। যদি মোহাম্মদ শামিকে খুব সম্ভবত শোনা যাচ্ছে সানরাইজার্স অকশনে আগে রিলিজ করতে পারে। মোহাম্মদ শামি যদি অন্য কোনো টিমে ট্রেড না হয়ে যায়, মোহাম্মদ শামি যদি অকশনে থাকে, পার্টিসিপেট করে, তাহলে মোহাম্মদ শামিকে ওরা টার্গেট করলেও করতে পারে, কারণ মোহাম্মদ শামি খুব এক্সপিরিয়েন্স বোলার এবং মুম্বাই ইন্ডিয়ান্সের পছন্দের একটা বোলার। ওরা চেষ্টা করেছিল আগেও মোহাম্মদ শামিকে নেওয়ার। তো মোহাম্মদ শামিকে ওরা টার্গেট করবে যদি অকশন অবশ্যই থাকে। এবং ওরা খুব সম্ভবত শোনা যাচ্ছে উইল জ্যাক্সকে রিলিজ করলে করতে পারে। উইল জ্যাক্সকে যদি রিলিজ করে ওরা মিডল অর্ডারে একটা কনসিস্টেন্ট ব্যাটসম্যানের আশায় উইল জ্যাক্সকে রিলিজ করবে। সেই কনসিস্টেন্ট ব্যাটসম্যান এখন যা পরিসংখ্যান বলছে, বেন ডাকেট যদি অকশনে থাকে, বেন ডাকেটের জন্য ওরা যেতে পারে। বেন ডাকেট ওদের টিমের ওই তিলক বর্মা আর উইল জ্যাক্স যে জায়গায় খেলছিল ওই জায়গায় কিন্তু ভালো একটা প্রসপেক্ট হতে পারে। বেন ডাকেটের দিকে ওরা যেতে পারে এবং ওরা একটা ভালো মিডিয়াম পেস অলরাউন্ডারের জন্য যাবে। ক্যামেরন গ্রিনের দিকেও যাবে, কিন্তু ক্যামেরন গ্রিনকে আমার মনে হয় না পাবে। কিন্তু যদি পাঞ্জাব মার্কাস স্টয়নিসকে রিলিজ করে এবং চেন্নাই সুপার কিংস স্যাম কারানকে রিলিজ করে, তো এই দুটো প্লেয়ারের দিকে ওরা যাবে। প্রথম চয়েস হতে হবে ক্যামেরন গ্রিন, পাবে না, কারণ ওদের যা অকশন প্রাইস থাকবে তাতে মনে হয় ক্যামেরন গ্রিন আসবে না।
দ্বিতীয় ওদের টার্গেটে থাকবে কিন্তু মার্কাস স্টোয়াইনিসকে পেলেও পেতে পারে। যদি নিউজিল্যান্ড না পায় তাহলে স্যাম কারানের মতো প্লেয়ারের দিকে ওরা যাবে। এবং তার সাথে সাথে একটা ইন্ডিয়ান ভালো স্পিনার খুঁজবে যদি রবি বিষ্ণু এলএসজি থেকে রিলিজ হয়ে যায়। আর কোনো স্পিনার যদি ভালো থাকে, রাহুল চাহার ওদের টিমে খেলেছিল, ওরা রাহুল চাহারকে জানে, ওরা পুরনো প্লেয়ারকে নিতে সবসময় আগ্রহী থাকে, তো রাহুল চাহারকে ওরা নিতে পারে। আর একটু ইন্ডিয়ান পেস বোলিংয়ের দিকেও ভাবনা চিন্তা করবে। আর ওরা রবিন মিন্সকে প্রথমত রিলিজ করে দেবে। রবিন মিন্সের এর মধ্যে যদি ভালো পারফরমেন্স না আসে ঘরোয়া ক্রিকেটে, তো রবিন মিন্সের জায়গায় ওরা কিন্তু একটা উইকেট কিপার ব্যাটসম্যান ইন্ডিয়ান খোঁজবার চেষ্টা করবে। তো এই ছিল এমআইয়ের অকশন স্ট্র্যাটেজি। আগামী আইপিএলের 2026-এ হওয়ার আগে অকশনের সময় এই ভাবনা চিন্তায় ওরা নিজেদের টিমটাকে সাজাবার ভাবনা চিন্তা এগোচ্ছে। এইটুকুই জানতে পেরেছি এবং যে রিপোর্ট বেরিয়ে এসছে তা থেকে এটাই আলোচনা করার ছিল। ঠিক আছে, এই ভিডিও এখানেই থাক। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশাপাশি যে নোটিফিকেশন বেল ঘন্টাটা আছে সেটাও দাবিয়ে দাও, যাতে সব ভিডিও সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, চলো টাটা।